বিচারপতি সিনহাকে ক্যান্সার রোগী বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আগামী দিনে রাজনীতি হবে ভিন্ন রাজনীতি, বলছেন আমির খসরু। অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে, বলছেন রিজভী। জানাবো আওয়ামী লীগ পতনের নেপথ্যে। শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা। এবং সর্বশেষ জানাবো শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, আজ থেকে অ্যাকশন শুরু, বলছেন আসিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচারপতি সিনহাকে ক্যান্সার রোগী বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ক্যান্সার রোগী বানিয়ে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। তিনি বলেছেন, ব্যাংকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়া হয় সিনহা থেকে। এর জন্য বিচার বিভাগে আতঙ্ক সৃষ্টি করছিল, যাতে কেউ সরকারের অনিয়মের বিরুদ্ধে কোনো আদেশ বা রায় না দেয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে খোকন এসব কথা বলেন। তিনি বলেন, গত 16 বছরে দুদক কিছু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখন অনেক দুর্নীতিবাজদের দুর্নীতির কথা মিডিয়ায় আসছে। গত 16 বছরে দুদক আইন অনুযায়ী দায়িত্ব পালন করেনি। এটা এখন রাজনৈতিক প্রতিষ্ঠান। দুদকের কৌশলীরা এর সহযোগী। খুরশিদ আলম খান এখনো দুদকে রয়ে গেছেন। উনি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিরোধিতা করেছেন। ওই আইনজীবীকে পদত্যাগ করতে হবে। গত সরকারের আমলে অসংখ্য বিরোধী নেতাকর্মীদের ক্রস ফায়ারে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান কত লোক মারা গেছে তার সংখ্যা এখনো নিরূপণ করা হয়নি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত এই সংখ্যা প্রকাশ করা উচিত। তিনি আরো বলেন, সাবেক আইনমন্ত্রী কোনো বিচারকে ফোন করে রায় ঘোষণার প্রস্তাব বিস্তার করেছিলেন, তার ফোন রেকর্ড প্রকাশ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। দেশের টাকা কারা চুরি করলো সেটা জনগণের জানা দরকার। আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রাজনীতি। বিএনপি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। তিনি বলেন, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগৎ সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, যুব সমাজের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে। আমির খসরু আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম হবে উল্লেখ করে বলেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আরো কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে। অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ট্রাইব্যুনাল কবে প্রতিটি হত্যা ও অপরাধের বিচার করতে হবে। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছেন তারা। যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে। তিনি বলেন, আমি আগেও বলেছি, নিরপরাধ কেউ যেন মামলা শিকার না হয়, কিন্তু তারা অপরাধী, তাদের ক্ষমা করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। আওয়ামী লীগ পতনের নেপথ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পতন হয় দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। জনরোষের মধ্যে গত 5ই আগস্ট দেশ ছাড়েন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির সব স্তরের নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে। 2009 সাল থেকে টানা 1.5 দশক রাষ্ট্র ক্ষমতায় ছিল দলটি, কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী আওয়ামী লীগ যেন হাওয়ায় মিলে গেছে। এখন প্রশ্ন উঠেছে, নেপথ্যে ঠিক কি ছিল বা কি ঘটেছে যে কারণে টানা ক্ষমতায় থাকা ও নানা উন্নয়নের ইতিহাস লেখা আওয়ামী লীগকে হাওয়ায় মিলতে হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণতন্ত্রকে চরম সংকটে ফেলে দেন। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেন, ধ্বংস করেছে নির্বাচনী ব্যবস্থা। সরকারি থেকে একতরফা নির্বাচন দেশের মানুষ গ্রহণ করেনি। ভোট দিতে না পারায় ক্ষোভ ছিল জনসাধারণের মধ্যে। রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা সবকিছু নিয়ন্ত্রিত ছিল আওয়ামী লীগ আমলে। উন্নয়নের আড়ালে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে, কিন্তু তিনি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারেননি। শেখ হাসিনা সীমান্ত হত্যার বিষয়ে পুরোপুরি চুপ ছিলেন। সিন্ডিকেট নির্ভর অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে দিন দিন বেড়েছে নিত্যপণ্যের দাম। এতে ফুঁসে ওঠে খেটে খাওয়া মানুষ। লম্বা সময় ক্ষমতায় থেকেও আশানুরূপ বেকারত্ব কমিয়ে আনতে পারেনি আওয়ামী
আওয়ামী লীগ সরকার। বিদায়ী সরকারের উপরে শ্রমিকদের বড় অংশের অসন্তোষ ছিল, ক্ষোভ বাড়ছিল বেকারদের মধ্যে। এছাড়া দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি না রেখে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কাঠামো বাস্তবায়ন করা হয়েছিল। এ কারণে গার্মেন্টস শ্রমিকদের মাঝেও আওয়ামী লীগ বিরোধী চাপ ক্ষোভ ছিল। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিকে উপেক্ষা করা হয়। আন্দোলন দমনে পুলিশ প্রশাসন ব্যবহার করে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করাই কাল হয়ে দাঁড়ায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বাংলাদেশকে বলেন, পাপের ভারে ডুবে গেছে আওয়ামী লীগ সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে অপ্রতিরোধ্য মনে করতেন, তার মধ্যে দম্ভ ছিল। গত 15 বছরে দেশে গণতন্ত্রের লেশমাত্র ছিল না জবাবদিহিতা। অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশের খেটে খাওয়া মানুষের আয় বাড়েনি। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমেছিল। আওয়ামী লীগ সরকার হঠাৎ মানুষজন একটা সুযোগ খুঁজছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে সুযোগ এনে দেয়। গত সরকারের আমলে আমরা 23,000 টাকা সর্বনিম্ন মজুরি চেয়েছিলাম, কিন্তু সরকার আমাদের 12,500 টাকা মজুরি দিয়েছিল। তখন আওয়ামী লীগ সরকার বলেছিল রেশনিং ব্যবস্থা চালু করবে, তা আর চালু করা হয়নি। তখন মজুরি বোর্ডের সদস্য ছিল আওয়ামী লীগ পন্থীরা, তারা এখন পালিয়ে গেছে। 23 সালের মজুরি আন্দোলন 4 জন গার্মেন্টস শ্রমিককে হত্যা করা হয়েছিল। 20,000 শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, অনেকে গ্রেপ্তার করা হয়েছিল। এসব বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা। চাকরি প্রার্থী ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি কারখানার সামনে পাহারা বসিয়ে ভেতর উৎপাদন অব্যাহত রেখেছে। সকাল 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের এবং বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের উভয় পাশে অবস্থিত অরায় অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগদান করেন শ্রমিকরা। তবে কারখানায় ঢুকে কাজ না করে বের হয়ে যান। এরপরে তারা মহাসড়কে বিক্ষোভ করেন। শ্রমিকদের দাবি, কারখানায় নারী ও পুরুষ শ্রমিক সমানভাবে নিতে হবে। একটি কারখানায় সব নারীরা চাকরি করবে আর পুরুষ শ্রমিকরা বাহিরে ঘুরবে, সেটা হতে দেওয়া যাবে না। এমন দাবিতে আশুলিয়া গোটা এলাকায় মহাসড়ক ও সড়কে যানজট লেগে যায়, তাই কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ জানায়, যতদিন শ্রমিকরা এভাবে বিক্ষোভ করতে থাকবে কারখানা রক্ষার্থে ছুটি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। অনেক শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে অন্য কারখানার সামনে দিয়ে কারখানা বন্ধ করতে ইটপাটকেল মারতে থাকেন। পরে সেসব কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে নেমে অবরোধ করে রাখেন। সকাল 10:30 পর্যন্ত শিল্পাঞ্চল আশুলিয়ায় কমপক্ষে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। সকাল 10টার দিকে আব্দুল্লাহপুর বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত ঘুরে দেখা যায় কারখানা ছুটি ঘোষণা করা হলেও বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শ্রমিকরা। এতে করে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি, মুজারমিল, জিরানি বাজার সহ বিভিন্ন পয়েন্টে চাকরি প্রার্থী ও বিভিন্ন কারখানা শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া চক্রবর্তী এলাকার নরবান কমপ্লেক্স কারখানার সামনে শত শত শ্রমিক বিক্ষোভ করে রাস্তা বন্ধ করে দেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি প্রাইভেট কার ভাঙচুর করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ। এছাড়া জিরানি বাজার, টেঙ্গুরি, হোয়াইলবাড়ি ও মেশিনপাড়া এলাকায় বেশ কয়েকটি কারখানার সামনে পাহারা বসিয়ে ভেতর উৎপাদন অব্যাহত রেখেছে। শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে হামিম, শারমিন সহ অন্তত 7টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সকাল 8:30 থেকে শ্রমিকরা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করেন। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকরা এখনো সড়কে রয়েছেন। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, আজ থেকে অ্যাকশন শুরু, বলছেন আসিফ। শ্রম উপদেষ্টা আসিফ বলেন, শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা করেছি। আমাদের শিল্প উপদেষ্টার কথা বলছেন। সব শ্রমিক নেতার কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি, এখন যে আন্দোলনগুলো হচ্ছে শ্রমিক নেতারা এই আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে উঠতে পারছেন না, কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, যারা সাধারণত শ্রমিক আন্দোলন করেন তারা সেখানে সেভাবে নেই। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় মালিকপক্ষ বেতন দিতে দেরি করছে, এজন্য আন্দোলন হচ্ছে। কয়েকটি স্পেসিফিক ফ্যাক্টরি আছে যেখানে মালিকপক্ষ পালিয়ে গেছে, সেখানে কিছুটা অসন্তোষ রয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করছি। সেগুলোর জন্য সরকার সফট লোন ঘোষণা দিয়েছে, সেটার পরিধি আরো বাড়ানো হবে। উপদেষ্টা বলেন, তবে এই ছোট ছোট
কয়েকটি সুনির্দিষ্ট জায়গা অসন্তোষকে কেন্দ্র করে যে জায়গাগুলোতে ফ্যাক্টরি ক্লাস্টারগুলো আছে সেখানে দেখা গেছে বহিরাগতরা এসে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, কিছু স্থানীয় বিএনপি নেতাও রয়েছেন বলে আমরা সংশ্লিষ্টরা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের এই বিষয়ে কথা হয়েছে, তারা যাতে তাদের নিবৃত্ত রাখেন। স্থানীয়ভাবে প্রভাবশালী সেসব আওয়ামী লীগ নেতা এখনো রয়ে গেছেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হবে। সেখানে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেটার জন্য পুলিশ ব্যবস্থা নেবে। আজকের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমাদের শ্রমিক নেতারা আশ্বস্ত করেছেন যে শ্রমিকরা আন্দোলন করছে তাদের বোঝাবেন, তাদের সমস্যার সমাধানে আরো বৈঠক করব। সমস্যা সমাধানের মালিক এবং শ্রমিক পক্ষ মিলে এগিয়ে যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।